ভারতে মারা গেছেন আসাদুজ্জামান খান কামাল। এমপি মনিরুলের অনুরোধে ফয়জুল করিমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার। নকল এখন আর হচ্ছে না বললেন শিক্ষামন্ত্রী। দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু রয়েছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন। সর্বশেষে জানাবো, স্বামীর দায়ের করা যৌতুকের মামলার স্ত্রী গ্রেফতার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এমপি মনিরুলের অনুরোধে ফয়জুল করিমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার। কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। মনিরুল হক চৌধুরীর ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার বেলা ১১টার পর মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে এক পোস্ট দেন এমপি মনিরুল হক চৌধুরী। পরবর্তীতে পোস্ট দেওয়ার প্রায় ৩ ঘন্টা পর সেটির কমেন্ট সেকশনে তিনি বাদীর মামলা প্রত্যাহারের বিষয়টি জানান। পোস্টে মনিরুল হক চৌধুরী লেখেন, আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে আমার নির্বাচনী এলাকার সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আমি অবগত ছিলাম না এবং কে বা কারা এ মামলা দায়ের করেছেন সে সম্পর্কেও আমার কোনো জানা নেই। বিষয়টি জানতে পেরে তিনি বিব্রত হয়েছেন উল্লেখ করে এমপি লেখেন, পরবর্তীতে মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার নেতা কর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। সদর দক্ষিণ থানার ওসি আমার অ্যাডভোকেটকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলেছে। ভারতে মারা গেছেন আসাদুজ্জামান খান কামাল। না, এই তথ্যটি সঠিক নয়। বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে মারা গেছেন বলে যে খবরটি ছড়িয়েছিল সেটি একটি গুজব। ২০২৫ সালের মে মাসের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছিল যে তিনি ভারতের বেঙ্গালুরুর দেবী শেঠি হাসপাতালে মারা গেছেন। তবে পরবর্তীতে রিউবার স্ক্যানার এবং বিভিন্ন মূলধারার গণমাধ্যমের ফ্যাক্ট চেক অনুসন্ধানে নিশ্চিত করা হয়েছে যে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নকল এখন আর হচ্ছে না বললেন শিক্ষামন্ত্রী। বর্তমান সরকারের সময়ে শিক্ষার মান উন্নয়নের চিত্র তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, এবার একক প্রশ্নের সব কয়টি বোর্ডে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নপত্র আউট হলে এবারে কঠিন সাজা নেওয়া হবে। এমন সাজা দেয়া হবে তা বাংলাদেশে ভবিষ্যতে উদাহরণ হয়ে থাকবে। নকল এখন আর হচ্ছে না। বৃহস্পতিবার ২৫শে জুন দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বরিশাল অঞ্চলের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেছেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলা হবে, সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে, প্রযুক্তি নির্ভর ক্লাসরুমে ক্লাস সম্পন্ন করবে শিক্ষকরা। মন্ত্রী আরও উল্লেখ করেন, ২০০১ সালের পাবলিক পরীক্ষা অ্যাক্ট পরিবর্তন করা হয়েছে। বাহির থেকে যদি কেউ সমস্যার সৃষ্টি করে তাদের সবার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। পুলিশের বডি অন ক্যামেরা রাখা হবে, কেউ জোরদারি করতে পারবে না। এছাড়া খাতা পরিবর্তন ও নম্বর বন্টনে অনিয়ম হলে সে ব্যাপারে আইন প্রণয়ন করা হবে। যে কোনো পরীক্ষার ফলাফল ২ মাসের মধ্যে ঘোষণা করা হবে এবং ২ বছরের কোর্স ২ বছরের মধ্যেই শেষ হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশন জট থাকবে না। দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু রয়েছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, ল্যাবরেটরি পরীক্ষা ব্যবস্থাপনা, ফার্মেসির ওষুধ বিতরণ ও ট্র্যাকিং সেবা, মূল্য আদায় এবং রেফারেল সেবা সমন্বিত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল অটোমেশন ব্যবস্থা বর্তমানে দেশের ৮৭টি সরকারি হাসপাতালে চালু রয়েছে। বৃহস্পতিবার সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সংরক্ষিত মহিলা আসন ১৭ এর সরকারি দলের সদস্য সুলতানা আহমেদের টেবিলে উপস্থিত প্রশ্নের জবাবে তথ্য জানান। মন্ত্রী বলেন, এ ব্যবস্থা দেশের ৬১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৪টি জেলা হাসপাতাল, 2টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং 10টি জাতীয় পর্যায়ের হাসপাতালে চালু করা হয়েছে। তিনি বলেন, এই ডিজিটাল ব্যবস্থার ফলে স্বাস্থ্যসেবা প্রদানকারী ও রোগী উভয় উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছেন। মন্ত্রী জানান, সব ধরনের সেবা মূল্য ডিজিটাল ভাবে সংরক্ষিত হওয়ায় সরকারি রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, রোগীদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকায় তাদের চিকিৎসা ব্যয়ও কমেছে, কারণ পূর্বের সংরক্ষিত চিকিৎসা তথ্য পুনরায় ব্যবহার করা সম্ভব হচ্ছে, ফলে একই পরীক্ষা বা নথিপত্র বারবার করতে হচ্ছে না। তিনি আরও বলেন, রোগীর সম্মতির ভিত্তিতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত তথ্য স্থানান্তর করা যাচ্ছে। এর ফলে রোগীদের আর কাগজপত্র বহন করার প্রয়োজন হচ্ছে না। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের অ্যাপয়েন্টমেন্ট উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এ ব্যবস্থার মাধ্যমে মানুষ হাসপাতালের কাউন্টারে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারছেন। রোগীরা ডিজিটাল টিকিট ব্যবহার করে সরাসরি বহির্বিভাগে চিকিৎসকের সেবা গ্রহণ করতে পারছেন বলেও তিনি জানান। বর্তমানে দেশের 15টি হাসপাতালে টিকিটিং সেবা চালু রয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন। অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন বলে মন্তব্য করেছেন সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন। আখতারুজ্জামান বলেন, আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি, আমাদের এখনো যারা আছেন অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন, কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা জুলাইকে ধারণ করি। জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো, অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি একটা অনুরোধ করব, আমি যে গাড়িতে চড়তাম সেই গাড়িটির নির্বাচনের সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখন সেই গাড়িতেই চড়ি। যারাই জুলাই চেতনা বিক্রি করেন আমি অনুরোধ করব, ওনারা আগে কিসে চড়তেন এখন কিসে চলেন, কোন বাসায় থাকেন, ওনারা মাঝে মধ্যে লাইভ করেন, একটু লাইভ করলেই জাতি দেখতো ওনাদের কি এখন, আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কিরকম হয়েছে। স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় স্ত্রী গ্রেফতার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার গৃহবধূর নাম সাজেদা আক্তার, বয়স 26। তিনি সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, সাজেদা আক্তারের বিরুদ্ধে তার স্বামী শাকিল আলম 2018 সালের যৌতুক নিরোধ আইনে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে গত সোমবার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকা থেকে সাজেদা আক্তারকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার বিবাদী সাজেদা আক্তারকে গ্রেফতার করেন। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।